একটু খোঁজ নিয়ে দেখুন যে তৃণমূল কংগ্রেস যে সিম্বলটা পেয়েছে, ডে ওয়ান থেকে তাদের এটা জোড়া ফুল কি করে পেল? আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান আছে, আমরাও ডে ওয়ান থেকে খাম চিহ্ন পেয়েছি, কিন্তু এই খাম চিহ্নটাকে আমি যদি সব সময় সংরক্ষণ করে রাখি, আমাকে দুটোর মধ্যে একটা কাজ করতে হবে, অ্যাবভ 6% ভোট পেতে হবে, আর না হলে দুটো এমএলএ পেতে হবে। 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম শুরু করে আজও পর্যন্ত 2006 সালে তৃণমূলের রেকর্ড যদি দেখেন, দেখা যাবে 1 নয় 2 নয় লাগাতার নির্বাচনে তারা পার্সেন্টেজে পৌঁছাতে পারেনি, কিন্তু তারা জোড়া ফুলটাকে তাদের প্রতীক হিসাবে ব্যবহার করতে পারলো। কিভাবে পারলো? তৃতীয় একটা অপশন আছে, সর্বভারতীয় কোনো দল যদি রেকমেন্ডেশন দেয় যে এই দলটাকে এই সিম্বলটা ব্যবহার করতে দেওয়া হোক, সেটা পায়। তাই তৃণমূল কংগ্রেস যে সিম্বলটা, জোড়া ফুলের সিম্বলটা আছে, এই সিম্বলটার রেকমেন্ডেশন অটল বিহারী বাজপেয়ী থেকে, সেই সময় লালকৃষ্ণ আডবাণীজি থেকে শুরু করে সেই সময় আরএসএস এর যারা ছিল, তারা আলোচনা করে বিজেপির রেকমেন্ডেশনে তৃণমূলের জোড়া ফুলের সিম্বলটা। দেখুন, আমি মিথ্যা কথা বলি না, ভুল কথা বলি না, না ভুল কথা বলি। আমার নামে প্রায় 20খানা মামলা আছে। যদি আমি ভুল কথা বলি তাহলে আরো কত মামলা দেবে, বুঝতে পেরেছেন? দায়িত্ব নিয়ে আমি বলছি, আমি চ্যালেঞ্জ করছি। এখানে যিনি তৃণমূলের জোড়া ফুলের সিম্বলে দাঁড়িয়েছেন, তাকে প্রশ্ন করুন, এই সিম্বলটা দিদিমণি কোথা থেকে পেল? তুমি যে সিম্বলে ভোট দিতে বলছো, সেই সিম্বলটা আমাকে জাহান্নামার দরজায় পৌঁছাবে না তো? আমি জাহান্নামার দরজা বলে মানে খারাপ জায়গার কথা বলছি ভাই। যে সিম্বলে হাত দিতে বলছো, সেই সিম্বলই ঘুরিয়ে বিজেপির সিম্বল নয় তো? যে সিম্বলে হাত দিতে বলছো সম্প্রীতি বিনষ্টের সিম্বল নয় তো? তথা বিজেপির কাছ থেকে পাওয়া তুমি সিম্বল নিয়ে আমাকে ভোট কিভাবে তুমি দিতে বলছো? যেই বিজেপি মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, বকলমে জোড়া ফুলের সিম্বলটা তো সেই পদ্ম ফুলের ভাই হিসাবে, সহোদর ভাই হিসাবে তোমরা পেয়েছো বিজেপি রেকমেন্ডেশনে। প্রশ্ন করুন, উত্তর দেবে। আজকে আমাদেরকে দেখানো হচ্ছে বিজেপি আমাদের শত্রু, এটা কোনো মিথ্যা কথা নয়। বিজেপি আমাদের ঘোষিত শত্রু, আর বিজেপির বিরুদ্ধে আমাদের জান কবুরের লড়াই চলবে। 1 ইঞ্চি বাংলার মাটিতে বিজেপিকে আমরা জায়গা দেব না। কিন্তু আমার প্রশ্ন থেকে যাচ্ছে, এই বাংলাতে বিজেপিকে যে চাষ করলো, তাকে আপনি চিনতে এখনো কেন পারছেন না? 1998 সালের আগে কমরেডরা আছে, বর্ষিয়ান মানুষেরা আছে। আমি যদি ভুল বলি, আমার ভুলটাকে শুধরে দেবেন, কারণ আমি এটুকু জানি, এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার শেষ নাই। আমি ছোট থেকে বড় সবার থেকে যেগুলো পজিটিভ হয় সেগুলো আমি গ্রহণ করি এবং তাদেরকে রেকগনাইজও করি। 1998 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি তার অনেকবার চাষ করার চেষ্টা করেছিল, কিন্তু সেই সময়ে তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় সম্মানীয় সম্প্রীতির মূর্ত প্রতীক জ্যোতিবাবু যতবার বিজেপি বাংলায় চাষ করার চেষ্টা করেছিল, স্প্রে মেশিন দিয়ে তার চাষকে খতম করে দিয়েছিল। কিন্তু আরএসএস বিজেপি দেখলো এরকম ভাবে চাষ করা যাবে না, বামপন্থীরা কিন্তু আমার জায়গা দেবে না। সুকৌশলে মমতা ব্যানার্জির সাথে যোগাযোগ করে মমতা ব্যানার্জির হাতে দায়িত্ব তুলে দিল, টাকা পয়সা অর্থ দিয়ে, নির্বাচন কমিশনের সহযোগিতা দিয়ে দায়িত্ব করিয়ে 1998 সালে কংগ্রেস থেকে ভেঙে মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেস দল তৈরি করে বিজেপি মার্কেটে ছেড়ে দিল। এই জন্যই যে বিজেপির আগামী দিনের জন্য উর্বর মাটি তৈরি করার, কি বলছি বুঝে আসছে? উর্বর মাটি তৈরি করা। ডাইরেক্ট মানুষ বিজেপিকে ভোট দেবে না বাংলার, কি হিন্দু কি মুসলমান। আমরা রবি ঠাকুরের মাটি, এই নজরুলের মাটি, তিতুমিরের মাটি, এই মাটিতে কোনো সাম্প্রদায়িক শক্তিকে মাথা চাড়া দিতে দেব না। ওরা ভালো করে জেনে গিয়েছিল, সেই জন্য মমতা ব্যানার্জিকে কংগ্রেস থেকে ভেঙে নিয়ে এসে
তৃণমূল কংগ্রেস নামক দল তৈরি করে দিয়ে বিজেপির জন্য চাষ করার জায়গা করে দিল। আমি কেন বলছি, শুধু বিজেপিকে হারালে হবে না, বিজেপিকে এই তৃণমূলকে হারাতে হবে, বিজেপির সাথে সাথে হেরে যাবে। তারও আমি প্রমাণ দেব যদি আপনাদের ধৈর্য থাকে। শোনার ধৈর্য আছে কি? যাদের ধৈর্য আছে একটু হাত তুলুন তো। রাত হচ্ছে, কোনো অসুবিধা নেই তো? আমি এ কথাই আজকে বক্তব্য দেব, আমি অন্য কোনো বক্তব্য দেব না। আপনারা বাকিটা বলে দিয়েছেন, গোড়াই কোথায় গলত। আর আমি চিৎকার চাচামেচি আজকে করবো না। আমি বললাম মানটা আমি প্রচন্ড ব্যথিত আজকে। আমি চিৎকার চাচামেচি করবো, ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করব। বিজেপির দালাল তো আমাদেরকে বলেন, বলে যান, কিন্তু এতটুকু মনে রাখবেন যে সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হচ্ছে। আর একটা কথা, আমরা শত্রু এখনো চিনতে পারলাম না, বন্ধু এখনো চিনতে পারলাম না। আজকে আমাদের এই দুরবস্থা। যাক, আমি বলছি না আমার কথা। কদিন আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক বাবু বললেন তৃণমূল দলটারই জন্ম হতো না যদি লেবার রুমে বিজেপির দুটো বড় নেতাদের উপস্থিত না হতো। তাই বিজেপি তৃণমূলকে জন্ম দিল বাংলায় চাষ করার জন্য। আস্তে আস্তে তাকে নার্সিং করে বড় করে তুলল এবং বামপন্থীদের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করলো। সাচার কমিটির সুপারিশ যখন সাচার কমিটির রিপোর্ট যখন পাবলিশ হলো, তখন রিপোর্টটা নিয়ে চারিদিকে হই হই করতে লাগলো। 15 বছর এই সরকারটা হয়ে গেল, এখনো পর্যন্ত একটু খোঁজ নিয়ে দেখুন যে কটা সুপারিশ ছিল একটাও বাস্তবায়ন করেনি। তাহলে বুঝে আসছে শত্রু চিনতে হবে ভাই। যদি না আমরা শত্রু চিনতে পারি, এই দুরবস্থা আমাদের হবে। আজকে বলুন, এমপি কোথায়, এমএলএ কোথায়, আপনার জনপ্রতিনিধি কোথায়? আপনার ভোটার লিস্টে থেকে নাম ডিলিট হয়ে গেছে। মমতা ব্যানার্জি বলছে শুক্রবার আসছে, কে হিংসা করবে না। কি বলতে চাইছেন তিনি মাননীয়া? শুক্রবারে এসছে, একটা কদিন আগে বলেছিল একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে যদি আমি আটকে রেখেছি, যদি ছেড়ে দেয় কি হবে বুঝতে পেরেছেন? ঘুরে ফিরিয়ে সেই মুসলমানদেরকে বলির বাঁকড়া বানাচ্ছে, মুসলমানদেরকে সমাজ বিরোধী হিসাবে দেখানো হচ্ছে। কিন্তু আমি মাথায় তুলে তাকে নাচছি। আজকে আপনার পাশে কে আছে? আপনার পাশে কেউ নাই। আপনার পাশে আছে যারা আপনাদের নজরে বিজেপির দালাল, সেই নওশাদ সিদ্দিকী, এই বামপন্থীরা আপনার পাশে আছে। গতকালকে মামলা হয়েছে 68,938/2025, আমার মামলা নাম্বার। আমার মামলা হয়েছে গতকালকে সুপ্রিম কোর্টে। এখনো যে আশার আলো ধিক ধিক করে জ্বলছে এই নওশাদ সিদ্দিকীদের মতো মানুষের করা মামলার জন্য। আর বিকাশ স্যার, আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার যাদবপুরের তার ক্যাম্পেইন ছেড়ে দিয়ে তিনি মামলাতে দাঁড়াচ্ছে, অ্যাপিয়ার হচ্ছে নওশাদের মামলাকে জিতিয়ে মানুষের ভোটাধিকার বাঁচানোর জন্য। আর আপনাদের নজরেই আমরা আবার নাকি খারাপ বিজেপির দালাল।